আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ভিডিওতে তোমাদের যারা এসএসসি আছো তাদের 11 যে অধ্যায় আছে অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি তার 11.1, 2 এবং 3 এই তিনটা অনুশীলনের বেসিক কনসেপ্টটা মোটামুটি ভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। আজকে আমরা আলোচনা করব মূল টপিক হচ্ছে 11.4। তো তোমরা যারা একটু পড়াশোনা করছো, যেহেতু ভিডিওগুলো এসএসসি 25-এর জন্য, তোমরা যারা একটু পড়াশোনা করছো তারা বুঝতে পারবা যে আসলে 11.4-এর মূল কনসেপ্ট হচ্ছে সরলরেখার সমীকরণ। তো আমরা মূলত আজকে আলোচনা করব সরলরেখার সমীকরণ নিয়ে। হ্যাঁ, কত প্রকার সরলরেখার সমীকরণ হতে পারে, কোন সমীকরণ থেকে আমরা কি বের করতে পারি, কোন সমীকরণ থেকে আমরা বাহুর ঢাল বের করতে পারবো। হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এই টপিক গুলো। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি টপিকে চলে যাব। তো দেখো, তোমরা পুরো বেসিক গুলো আগে ক্লিয়ার করে নিবা, এরপর আমরা সমীকরণের প্যাটার্ন দাঁড় করাবো। হ্যাঁ, তোমরা দেখো তো, আমরা যদি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এইখানে একটা বিন্দু চিন্তা করি, এর স্থানাঙ্ক কি হইতে পারে? এর স্থানাঙ্ক দেখো তো, এক্স অক্ষ বরাবর ধরো এটা এক ঘর গেছে, আর ওয়াই অক্ষ বরাবর 0, না উপরে গেছে না নিচে আসছে। এইখানে যদি একটা বিন্দু চিন্তা করি তাহলে এটা কি 2,0, এখানে যদি একটা বিন্দু চিন্তা করি তাহলে এটা কি হবে 3,0, তাই না? আমরা এক্স অক্ষের ডান দিকে তিনটা, এক্স অক্ষের উপরে তিনটা বিন্দু জাস্ট চিন্তা করছি। এবার তুমি এই দিকে একটু আসো, ধরো এখানে এটা -1,0, এটা হলো ধরো -2,0, এইদিকে যদি আরো নাও -3,0। তো আমরা আপাতত কি করছি, এক্স অক্ষটার উপরে 5-6টা বিন্দু জাস্ট নিয়ে দেখছি যে এখানে আসলে ঘটনাটা কি হয়েছে। তুমি দেখো তো, প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মানটা একটু চেঞ্জ হচ্ছে, যত বাম থেকে ডানে যাচ্ছে এক্স এর মান বাড়তেছে, কিন্তু ওয়াই এর মানটা সেম। ঠিক এই দিকে নাও, ঋণাত্মক দিকে নাও, এখানেও এক্স এর মানের মধ্যে একটু বেশ কম হচ্ছে, কিন্তু ওয়াই এর মানটা সেম। তো আমরা বুঝলাম কোন বিন্দু, এবং মূল বিন্দুর যে স্থানাঙ্ক এটাও কিন্তু 0,0। হ্যাঁ, তো আমরা বুঝলাম যে এক্স অক্ষের উপরে যতগুলো বিন্দুই নেই না কেন, এক্স অক্ষের উপরেই যতগুলো বিন্দু নেই না কেন, প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান কি হয়? শূন্য হয়। প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান কি হয়? শূন্য হয়। তাহলে দেখো তো, এক্স অক্ষ নিজেই একটা সরলরেখা। তো যেহেতু আমরা সরলরেখার সমীকরণ করতেছি, এক্স অক্ষ নিজেই যেহেতু সরলরেখা, তাহলে তারও সমীকরণ থাকবে। এই তো, তাহলে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু 0। ভালো করে মনে রাখো, এক্স অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এক নাম্বারটা দাঁড় করাবো কি, দেখো তো, এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক নাম্বার। এইখানে মনে করো বিন্দু নিলাম 1,0, এইখানে নিলাম ধরো 2,0, এরকম ব্যাপারটা। এবার আমি এই ব্যাপারগুলো একটু মেশাই দিচ্ছি, তোমরা দেখো। এবার আর একটু ভালো করে দেখো। আচ্ছা বলো তো, ওয়াই অক্ষ কি বক্ররেখা নাকি? আবার ওয়াই অক্ষ তো নিজেও একটা কি সরল রেখা। তাহলে আমরা যদি এইখানে একটা বিন্দু চিন্তা করি, এর স্থানাঙ্ক কি হবে দেখো তো, এক্স অক্ষে ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না, তার মানে এক্স এর মান 0। ওয়াই অক্ষে এক ঘর বরাবর ধরে উপরে উঠছে এটা। এইখানে যদি আমরা একটা বিন্দু নেই তাহলে 0, কত বলো 2। এইখানে যদি একটা বিন্দু নেই 0,3। এবার যদি নিচে আসো, এইখানে দেখো, এইখানে কি 0,-1 হবে, এইখানে কি হবে বলতো 0,-2 হবে, নিচে আসলে এখানে কি হবে 0,-3 হবে। তো আগেরটার মতো এবার চিন্তা করো তো, ওয়াই অক্ষের উপরে যতগুলো বিন্দু আমরা এখানে পাইছি বা একটু চিন্তা করছি, প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মানের মধ্যে একটু বেশ কম হচ্ছে, কখনো বাড়তেছে বিন্দু অনুযায়ী, কখনো কমতেছে, কিন্তু এক্স এর মানটা সেম আছে। এক্স এর মানটা কি সেম আছে। তাহলে আমরা এটা বলতে পারবো, যেহেতু ওয়াই অক্ষ একটা কি সরল রেখা, ওয়াই অক্ষ একটা সরল রেখা, তো ওয়াই অক্ষের উপরে যতগুলো বিন্দু আমরা চিন্তা করছি প্রত্যেকটাতে ভুজ অর্থাৎ এক্স এর মান কি 0। তাহলে যেহেতু ওয়াই অক্ষ সরল রেখা, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? 2 নাম্বারটা দেখো, আমরা এটা একটু মিশাই দেই এখানে, এটা আমি এইদিকে ভালো করে আঁকতেছি, দেখো। তাহলে 2 নাম্বারটা হবে কি, ওয়াই অক্ষের সমীকরণ,
ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু 0। এখন একটু কথা শুনে রাখো, এই দুইটা বিষয় আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এই দুইটা বিষয়তে তো ডাইরেক্ট 2 মার্ক বলো বা 4 মার্ক বলো আমরা কমন পাবো না, কিন্তু একটা 4 মার্কের প্রশ্ন সলভ করতে গিয়ে এই টুকিটাকি বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো এই টুকিটাকি বিষয়গুলো ভালো করে বুঝে নাও, তাহলে বড় প্রশ্ন সলভ করতে আর তেমন কোনো সমস্যা হবে না। এবার দেখো, আমরা দুইটা অক্ষের সমীকরণ ক্লিয়ার করে ফেলছি। এবার আমরা যে জিনিসটা একটু জানার চেষ্টা করব, একটু খেয়াল করে দেখো তো এই রকম সরল রেখা হতে পারে কিনা। একটু মনোযোগ দিয়ে দেখো তো, এই ধরনের সরল রেখা হতে পারে কিনা। কিরকম? এই রকম সরল রেখা, ধরো সরল রেখার নাম যদি আমরা এবি দেই, এবি সরল রেখাটা দেখো তো হতে পারে না? দুনিয়াতে এরকম সরল রেখা তো হতে পারে। তো এই সরল রেখাটার বিশেষ বৈশিষ্ট্য কি? এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে আমরা সরল রেখাটার সমীকরণ দাঁড় করাবো। এবার এই দিকে চিন্তা করো তো, ব্যাপারটা এই দিকেও হতে পারে কিনা, একটু মনোযোগ দিয়ে বুঝে নিবা। হ্যাঁ, তো তো এই সরলরেখাগুলোর বিশেষ বৈশিষ্ট্য কি দেখো, এটাকে যদি এ প্রাইম বি প্রাইম আমরা দিই, এটা এমন একটা সরল রেখা, আমরা এবার এমন সরল রেখার সমীকরণ আলোচনা করতে চাচ্ছি যেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো, ওয়াই অক্ষ থেকে এদের দূরত্ব কি সমান, তাই তো? তাহলে আমরা এমন একটা সরল রেখার সমীকরণ আলোচনা করতে যাচ্ছি যেটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে 3 নাম্বারটা বুঝতেই পারতেছো যে 3 নাম্বার আমরা কেমন সরল রেখার সমীকরণ আলোচনা করব, যে সরল রেখাটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, একটু ভালো করে বুঝো। এখন এই সরল রেখার সমীকরণ ভালো করে বুঝতে গেলে আমাদের ভুজ এবং কোটি সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে। ভুজ এবং কোটি, তো আমি ধরে নিলাম যে মোটামুটি তোমরা এগুলো জানো, ঠিক আছে? এরপরেও আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। একটু দেখো তো আসলে ভুজ বিষয়টা কি। তুমি যদি এইখানে একটা বিন্দু নাও, স্থানাঙ্ক ধরো x, y, তাহলে এইখানে যদি একটা বিন্দু নেই, ধরো এই যে এইটা, তাহলে এতটুকু আমরা x অক্ষ বরাবর এতটুকু আসি আর y অক্ষ বরাবর এতটুকু আসি, তাই না? আচ্ছা, এখন দেখো তো এই যে সরল রেখাটা আমরা আঁকছি, এই যে এইটা, এই সরল রেখাটাতে তুমি একটু খেয়াল করে দেখো, যদি আমি এখানে একটা টান দিই, অর্থাৎ এইখানে যদি একটা বিন্দু চিন্তা করি, এই জায়গায় দেখো এই বিন্দুটার স্থানাঙ্কটা আসলে কি হবে। এইখানে x এর মান সেম না বলো তো? এই বিন্দুটাতে আসলে x এর মান সেম, কিন্তু y এর মানটা আগে ছিল একটু বেশি, অর্থাৎ এত বড়। এখন কিন্তু এই যে এই পর্যন্ত, অর্থাৎ y এর মানটা একটু কমে যাবে। আবার এইখানে চিন্তা করো একটা বিন্দু, এখানেও কিন্তু x এর মান সেম। তুমি যদি এই দিকে একটা রেখা চিন্তা করো সমান্তরাল বরাবর, তাহলে এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে ভালো করে দেখো, এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে x এর মান সেম। x এর মান কি সেম? ঠিক একই ভাবে এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে x, অর্থাৎ ভুজ সেম। ঠিক আছে, বিন্দু অনুযায়ী y এর মানের মধ্যে বেশ কম হবে। তুমি ব্যাপারটা এইখানে ভালো করে দেখো, আমি যদি এইখানে একটা বিন্দু নেই, x এর মান সেম হবে। দেখো এইখানে যদি একটা বিন্দু নেই, x টা কিন্তু সেম হবে, y টা কিন্তু এই যে দেখো এই বিন্দুর তুলনায় কিন্তু এখানে y এর মান যা হবে, এখানেও কিন্তু x এর মান সেম থাকবে, কিন্তু y এর মানটা সেম থাকবে না। কেন? দেখো তো এইখান থেকে এত দূর পর্যন্ত এই বিন্দুতে x কি এতটুকু আসতো না? এই বিন্দুতে x এর দূরত্ব তো এতটুকুই, এই বিন্দুতেও তো দূরত্ব এতটুকুই, কিন্তু y এর মধ্যে দেখো প্রথমটুকু হচ্ছে এতটুকু, পরেরটা হচ্ছে কত বড়, পরেরটা এখান থেকে দেখো এতটুকু। এবার তুমি এইখানে যদি একটা বিন্দু চিন্তা করো, এইখানে, এখানেও দেখো y অক্ষ থেকে এই যে ভুজের দূরত্বটা সেম, ঠিক আছে, কিন্তু y এর মানটা দেখো তো একটু বড় না? আগে এই বিন্দুটাতে y ছিল এতটুকু, এইটাতে এতটুকু, এবার হয়ে গেছে এত বড়, এই যে এতটুকু। তার মানে আমরা বুঝতেছি, তুমি এখানেও ব্যাপারটা একইভাবে চিন্তা করতে পারো। এখানে যদি একটা বিন্দু চিন্তা করো, এখানে বিন্দু যদি চিন্তা করো, এখানেও x হচ্ছে ঋণাত্মক দিকে, যদি এখানে মাইনাস দেওয়া যাবে না, এখানেও x একই একক, এখানে যদি একটা বিন্দু চিন্তা করো একই একক, মানে ঋণাত্মক দিকে মাইনাস হবে, কিন্তু এখানে এখানে যদি আমরা স্থানাঙ্ক চিন্তা করি মাইনাস এক্স ওয়াই হবে, তো এখানেও একই হবে। দূরত্ব কখনো মাইনাস হয় না, এই কারণে আমরা এখানে মাইনাস দেই নাই। কিন্তু এই বিন্দুতে যে y এর মান আর এই বিন্দুতে যে y এর মান সেম হবে, সেম হবে না। এই বিন্দুতে y এর মান সেম হবে, সেম হবে না। তার মানে এতগুলো কথা বলার পিছনে যে কারণটা, রেখাটার বৈশিষ্ট্য কি ছিল বলতো? রেখাগুলোর বৈশিষ্ট্য কি ছিল? y অক্ষের সমান্তরাল ছিল। তার মানে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করতেছি যে কোন রেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, ওই রেখার প্রত্যেকটা বিন্দুতে x এর মান সেম। ওই রেখার প্রত্যেকটা বিন্দুতে কি হয়? x এর মান সেম। আপাতত এতটুকু বুঝছো। এখন ভুজ কেন বুঝতে হবে আমি বললাম, x দ্বারা তো প্রধানত এই ভুজকেই প্রকাশ করা হয়, তাই না? তো ভুজের সংজ্ঞাটা একটু জাস্ট শুনে রাখো,
ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্বকে ভুজ বলে। ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্বকে কি বলে? ভুজ বলে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ বুঝলাম কি, যে কোনো একটা রেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ওই রেখাগুলোর প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান অর্থাৎ ভুজ সেম হয়। ওয়াই এর মান ছোট বড় হচ্ছে, মানে মানের মধ্যে বেশ কম আসতেছে, কিন্তু এক্স এর মান সবসময় সেম। তো আমরা যদি একটু দেখো বুঝতে পারবো আশা করি। আমরা যদি এই ওয়াই অক্ষ থেকে এই দূরত্বটাকে যদি একটা একক দিই, ধরো এ দিলাম, ছোট হাতের এ, এই দূরত্বটা তো প্রত্যেকটাতে সেম থাকবে, তাই না? এই দিকেও দিলাম। আমরা এই যে সমান্তরাল যে রেখা আছে ওয়াই অক্ষ থেকে এই দূরত্বটাকে কি বললাম? এ। ঠিক আছে? তো আমরা ভুজ হিসেবে কি জানি? ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে ভুজ বলে, এবং সেটাই দেখো তো কি এ না? ঠিক আছে? এবং আমরা বেসিকটা কিভাবে জেনে আসছি, যে কোনো একটা সরল রেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ভুজের মান অর্থাৎ এক্স এর মান সমান হয় যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। তাহলে তোমরা আমাকে বলো, যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি বের করতে চাই তাহলে 3 নম্বরটা আমি লিখতেছি, আশা করি বুঝতে পারবা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x is equal to a হতে পারে, অথবা x is equal to মাইনাস এও হতে পারে। এখন a আর মাইনাসের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। ধরো তোমাকে বললো x, এই a মানে কিন্তু 2 3 4 5 এরকম কোনো কিছু থাকবে। ধরো বললো x is equal to 2, এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ। x is equal to 2, এটা x এর একটা মান আমরা জানি, কিন্তু যদি যখন সমীকরণের বিষয় আসবে তখন এটা কিন্তু একটা সমীকরণ হয়ে যাবে। এবং ব্যাপারটাকে আমরা ব্যাখ্যা করব কিভাবে, যে x is equal to 2 এটা এমন একটা সরল রেখার সমীকরণ। একটু দেখো, এটা আমি এখন একটু মিশাই দিচ্ছি। আমরা x is equal to 2 ব্যাপারটাকে একটু গ্রাফে চিন্তা করব। দেখো x is equal to 2 এটা এমন একটা সরল রেখার সমীকরণ যেটা y অক্ষের সমান্তরাল। x is equal to 2 এটা এমন একটা সরল রেখার সমীকরণ যেটা y অক্ষের সমান্তরাল, যেহেতু প্লাস, ডান দিকে 2 ঘর একক বরাবর সমান্তরালে অবস্থিত 1 2। এটা হতে পারতো x is equal to -2। যদি x is equal to -2 হইতো তার মানে এটা বুঝতে হবে এটা এমন একটা সরল রেখার সমীকরণ যেটা y অক্ষের সমান্তরাল, কিন্তু y অক্ষের x অক্ষের ঋণাত্মক দিকে 2 অক্ষ বরাবর সমান্তরালে অবস্থিত, অর্থাৎ 1 2। ব্যাপারটা তখন এই দিক দিয়ে হবে। আশা করি এটা বুঝতে পারছো। যদি এটা 3 হয় তাহলে ডান দিকে, মানে +3 যদি হয় ডান দিকে 3 ঘর একক বরাবর y অক্ষ বরাবর সমান্তরাল। যদি মাইনাস হয় তাহলে ঋণাত্মক বরাবর। ঠিক আছে? তো আশা করি তোমরা x অক্ষের, মানে x ইকুয়াল কোনো কিছু একটা দেওয়া থাকলে ব্যাপারটা কি হয়ে যায়, এটা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয়। হ্যাঁ, এবার আমরা আসবো 4 নাম্বার টপিকে। এবার আসো 4 নাম্বার টপিকে। 4 নাম্বার টপিকটা আমি জাস্ট বলতেছি, দেখো তো 4 নাম্বার টপিকটা হবে কি। 4 নাম্বার টপিকটা হবে হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা একটু গ্রাফে এখন দেখব ব্যাপারটা আসলে কি রকম হয়। তো আমি যদি একটা গ্রাফ চিন্তা করি, এটা x অক্ষ কি এটা না? এই যে x, এই সেই x প্রাইম, তার মানে সমান্তরাল হইতে গেলে ধরো এরকম সরলরেখা হতে পারে, আবার এইরকম সরলরেখা হতে পারে। ঠিক আছে? তো আমরা তখন আলোচনা করছিলাম এইভাবে, এখানে একটা বিন্দু নিছিলাম, আমি দেখো তো এইরকম ছিল, এই যে এইটা, আবার এই যে এইটা তো ছিল, তাই না? এখন দেখো তো, এবার আমাদের বিষয়টা আসলে এইরকম না রেখাটা, যদি এইদিকে বর্ধিত করে দিই, তো তুমি এই রেখাটার উপরে যতগুলো বিন্দুই নাও না কেন, এই রেখাটার উপরে তুমি যতগুলো বিন্দুই নাও না কেন, প্রত্যেকটা বিন্দুতে, এই রেখাটার উপরে যতগুলো বিন্দু নাও না কেন প্রত্যেকটা বিন্দুতে তুমি একটু খেয়াল করে দেখো তো এক্স অথবা ওয়াই কার মান সেম হয়। তুমি একটু দেখো, এইটা আমরা টান দিলাম, এইখানে এক্স এর মান ধরো এটা এক্স, আর ওয়াই হচ্ছে এইটা,
এই বিন্দুটাতে এসে দেখো তো এক্স কি একটু কমে যাবে না? কিন্তু ওয়াই এর মানের মধ্যে কোনো পার্থক্য ঘটবে? ঘটবে না। আবার এখানে যদি একটু নেই, এক্স এর মান একদমই কম হয়ে যাবে না, দেখো যে এতটুকু এক্স, আর ওয়াই এর মান দেখো তো সেম। আবার এইখানে যদি নাও, এক্স তো চেঞ্জ হবে হবে একবারে ঋণাত্মক দিকে এসে গেছে না, এইদিকে একেবারে ঋণাত্মক দিকে আসে, কিন্তু ওয়াই এর মান দেখো সেম। আবার এখানে টান দাও, এখানে এক্স এর মান একটু বেড়ে যাবে, ঋণাত্মক দিকে বেড়ে যাবে, কিন্তু ওয়াই এর মান কি সেম। তার মানে এখানে আবার এটা ঋণাত্মক দিকে হতে পারে, অর্থাৎ নিচেও হতে পারে। তার মানে আমরা এতটুকু অন্তত বুঝতেছি যে কোনো একটা সরল রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই সরল রেখার উপরে যতগুলো বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুতে কি হয় বলতো? প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান সমান হয়। প্রত্যেকটা বিন্দুতে কিসের মান সমান হয়? ওয়াই এর মান সমান হয়। আবারও বলতেছি, কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তো এই এক্স অক্ষের সমান্তরাল যে সরলরেখাটা হবে, এর প্রত্যেকটা বিন্দু, এই যে যত বিন্দুগুলো তুমি চিন্তা করবা, যতগুলো বিন্দু চিন্তা করবে এই সরলরেখার উপরে, যতগুলো বিন্দুই চিন্তা করো না কেন, যতগুলো বিন্দুই চিন্তা করো না কেন, প্রত্যেকটাতে এই ওয়াই এর মান দেখো তো, এই লম্ব বরাবর ওয়াই বসাই না, প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান কি হবে? সেম। তো এই দূরত্বটাকে যদি আমরা বি ধরি, এই দূরত্বটাকে ধরলাম আমরা, ধরো বি, তাহলে তাহলে ওয়াই এর মান যেহেতু সেম, তো ওয়াই কি কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু বি, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি। মাইনাস বি মানে হচ্ছে ওয়াই এর ঋণাত্মক দিকে, প্লাস বি মানে হচ্ছে এক্স এর ওয়াই এর ঋণাত্মক দিকে, আর এটা মানে হচ্ছে ওয়াই এর ধনাত্মক দিকে। তো এবার আসো, তোমাকে যদি বলে যে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু, এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলো কি হবে। তার মানে এটা আমরা কি বলতে পারবো, যে এটা এমন একটা সরলরেখার সমীকরণ যেটা এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের নিচে 2 একক বরাবর এক্স অক্ষের সমান্তরালে অবস্থিত। এই যে 2 একক বরাবর এক্স অক্ষের সমান্তরালে অবস্থিত। ধরো তোমাকে বললো ওয়াই ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে এটা এমন একটা সরলরেখার সমীকরণ যেটা এক্স অক্ষের সমান্তরাল, এই যে ধনাত্মক দিকে, অর্থাৎ উপরে 3 ঘর একক সমান্তরালে অবস্থিত। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই 4টা সরলরেখার সমীকরণ নিয়ে কারো আশা করি আর কথা বলার জায়গা নেই, ভালো করে কথাগুলো একটু শুনলে তোমরা একটু ধারণা তোমাদের হয়ে যাবে। আর এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করবে, এই ব্যাপারগুলো আমাদের অনেক বেশি হেল্প করবে। আমরা এবার আসবো হচ্ছে 5 নাম্বার টপিকে। 5 নাম্বার টপিক হচ্ছে, কোনো একটা সরল রেখা, ভালো করে দেখো, কোনো একটা সরল রেখা দেখো তো এরকম হতে পারে কিনা। 5, তাই তো। আহ কি বলে, 5 নাম্বার হচ্ছে ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক, ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ। ভালো করে দেখো, দেখো তো এরকম সরল রেখা হতে পারে কি না, এরকম সরল রেখা হতে পারে, এরকম সরল রেখা হতে পারে। তো এইরকম সরল রেখা হলে এই সরল রেখাগুলোর সমীকরণটা কি রকম হবে এখানে একটু দেখো। এবং এই টপিকটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, সরল রেখা যতগুলো সমীকরণ করব, আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে এই সরল রেখার সমীকরণটা। তার কারণ এই সরল রেখার সমীকরণ দিয়ে আমরা অনেক কিছু বের করতে পারবো, মানে একটা সরল রেখার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এই সরল রেখার সমীকরণ থেকে। তো আমরা এটা একটু বিস্তারিত ভাবে পড়বো, তোমরা একটু মনোযোগ দাও। তো আমি ধরে নিলাম যে আসলে তোমরা জানো ঢাল কি জিনিস। এরপরে আবারও বলতেছি, ঢাল হচ্ছে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan এর যে মানটা হবে এটাই হচ্ছে ঢাল। মানে মনে করো এই সরলরেখার ঢাল যদি আমরা বের করতে চাই, তাহলে ধরো এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটাকে কিন্তু আমরা ঋণাত্মক দিকের সাথে ভাইবো না, যে এই দিকে তৈরি হচ্ছে। দেখো এই কোণের মান আর এই কোণের মান কিন্তু সেম। সংজ্ঞাটা ভালো করে বুঝো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন, তোমাকে হিসাবে করতে হবে এখান থেকে। তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সেম।
তাহলে ধরো এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই রেখাটার ঢালের মান হবে tan 45। tan 45 ডিগ্রির মান তোমরা জানো কত, বলতো 1। তার মানে এই সরলরেখার ঢালের মান হচ্ছে 1, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। এবার ধরো এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা যেহেতু এই কয়টারই জানি, 29 হইতে পারে, 31 হইতে পারে। তো ধরে নাও এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এর ঢাল কি হবে? এইটা হবে m 30, m ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, তার মানে 1/√3। এটা আমরা বুঝতে পারলাম। তো কোনো একটা সরলরেখা ধরো এইভাবে ঢালের মান দেওয়া আছে, তো তোমাকে ঢালের মান যদি উল্লেখ করে নাও দেয়, যদি বলে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তো আমরা ওখান থেকে ঢালের মানটা বের করতে পারবো এই tan এর ওখানে বসায় দিয়ে। এবার ওই সরলরেখাটা y অক্ষকে যে অংশে কেটে দিছে, মনে করো এটা নেওয়া আছে। তো এই যে AB রেখা, ধরো এটা AB রেখা, তো এই এবি রেখাটা দেখো তো ওয়াই অক্ষকে এতটুকু অংশে কেটে দিছে না, এই যে এই জায়গাটুকু কেটে দিছে না। তো এই ওয়াই অক্ষকে যতটুকু অংশে কেটে নেয়, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সি দ্বারা প্রকাশ করা হয়। এই সরলরেখাটা দেখো তো এতটুকুকে ওয়াই অক্ষাংশে কেটে দিছে না, যদিও ঋণাত্মক দিকে, সমস্যা নাই, কিন্তু ওয়াই অক্ষকে কেটে তো নিছে। তো কোনো একটা সরলরেখার বৈশিষ্ট্য যদি এরকম হয়, বা সরলরেখাটা সম্পর্কিত যদি ইনফরমেশন এরকম দেওয়া থাকে যে ঢাল দেয়া আছে এবং ওই সরলরেখাটা এক্স অক্ষকে, মানে সরি ওয়াই অক্ষকে কতটুকু অংশে কেটে দিচ্ছে, অর্থাৎ এই সি এর মান যদি দেয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ হবে y is equal to mx, একটু ভালো করে লিখি, mx plus c, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সরলরেখার সমীকরণ। তাহলে থিওরিটা আমি আবারও বলতেছি, বা লেখা আছে এখানে দেখো, ঢাল এবং y অক্ষের ছেদক দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি হবে? y is equal to mx plus c। এখন এই সরলরেখা থেকে কত কিছু জানা যায়, তোমরা এই ব্যাপারটা একটু ভালো করে দেখো। আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে এইটা। আচ্ছা, এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো করার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আসলে এই সরলরেখার সমীকরণ দিয়ে হেল্প করে আমরা কিভাবে সৃজনশীল গুলো সলভ করব, এটা একটু দেখার চেষ্টা করব, অথবা আজকেই কিছু দেখার চেষ্টা করব। বাকিটা ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। তাহলে এই সরলরেখাটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এখানে এইটা তো জাস্ট একটা প্যাটার্ন, আমরা মানগুলো দেখবো আসলে কি রকম হয়। মনে করো যে আমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলো y is equal to 2x plus 3। আমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে y is equal to 2x plus 3। তো এই সরলরেখাটা থেকে আমরা কত কিছু জানতে পারি তোমরা দেখো। আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতেই আলোচনা করছিলাম, এখানে ঢালের মান কত বলতো? 2। ঢালের মান হচ্ছে 2। তো আমরা বলছিলাম ঢাল যদি ধনাত্মক হয়, সরল রেখাটা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এইটা দেখে বুঝতে পারবো যে সরল রেখাটার প্যাটার্নটা এই দিক দিয়ে হবে। তখন এই দিক দিয়ে না হলে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি হবে না। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, তো ভালো করে আমি আরো একবার মনে করাই দিচ্ছি। তাহলে ঢালের মান যেহেতু ধনাত্মক, আমরা ধরেই নিতে পারবো যে এই স্ট্রাকচার এই দিকে হবে। ঠিক আছে? তো এটা থেকে কত কিছু জানা যায় দেখো তো। তোমাকে যদি বলে যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ উৎপন্ন করবে, তাহলে যেহেতু ঢালের মান ধনাত্মক, আমরা অনায়াসে বলে দিতে পারবো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। প্রশ্নটা যদি ওরা আরো পেঁচায়, যদি বলে যে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কেমন কোণ উৎপন্ন করবে, তো আমাদের যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে অবশ্যই কোণ হবে কি? স্থূলকোণ। তো এই ব্যাপারগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো এই যে 3 দেওয়া আছে, এই 3টা কি দেখো তো, সি এর জায়গায় 3 আছে না, তার মানে ওয়াই অক্ষকে 3 ঘর একক বরাবর কেটে দিছে। ওয়াই অক্ষকে 3 ঘর একক বরাবর কেটে নিছে। এই যে এই সরলরেখাটা হবে এইরকম। ঠিক আছে? ঢালের এইখানে মনে করো থিটা দেওয়া আছে, এতটুকু হচ্ছে সি কেটে দিছে ওরা। তাহলে যদি এরকম ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে দেখো তো কত কিছু আমরা জানতে পারতেছি। এবার আমাদেরকে মনে করো দেওয়া থাকলো, এটা নিয়ে কথাবার্তা শেষ, আশা করি এতটুকু বুঝতেছো। ওকে, আচ্ছা। এবার দেখো দেখো দেখো, আর একটু মনে করো যে এবার দেওয়া থাকলো y is equal to -3x, ধরো -5।
এরকম। তাহলে এই সরলরেখাটার কি রকম হবে বা কত কিছু বলতে পারবো, এটা ওয়াই অক্ষকে কি উপরে কেটে নেবে না নিচে কেটে নেবে, আমরা অনেকগুলো ইনফরমেশন এখানে কিন্তু বলতে পারবো। তো তোমরা দেখো তো, আচ্ছা এখানে সর্বপ্রথম ঢালের মান হচ্ছে ভাইয়া ঋণাত্মক -3 দেওয়া আছে। তার মানে সরল রেখাটার স্ট্রাকচারটা অবশ্যই এই দিক দিয়ে হবে। যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তাকে কি কোণ উৎপন্ন করতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবশ্যই স্থূলকোণ তৈরি করতে হবে। কেন? আমরা জানি যখন কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, তখনই কেবল ঢালের মান কি হয়, ঋণাত্মক হয়। তো যেহেতু ঋণাত্মক হয়ে গেছে, তার মানে স্থূলকোণ তৈরি হবে। আশা করি সবাই বুঝতেছো। এবং এবং দেখো তো, ওয়াই অক্ষকে কতটুকু অংশে কেটে দিছে, -5, কারণ সি এর মান কত, -5। তার মানে আগেরটা 3 ছিল না, উপরে কেটে নিছে যেহেতু +3 ছিল। এবার নিচে কেটে নেবে, এটা এটা নিচে ধরো এটা 1 2 3 4 5, এবং এটা স্থূলকোণ যেহেতু তৈরি করবে, তার মানে স্ট্রাকচারটা এরকম হবে। দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা স্থূলকোণ তৈরি করবে, এবং এই যে সি এর মান হচ্ছে -5 নিচে। তাহলে এরকম একটা সরলরেখা সমীকরণ থেকে আমরা ঢালের মান কি রকম হবে এটা বলতে পারি। এরপর হচ্ছে ওয়াই অক্ষকে কত এককে কেটে নেবে এটা বলতে পারি। ইভেন ধনাত্মক দিকে কেটে নেবে না ঋণাত্মক দিকে কেটে নেবে এটাও বলতে পারতেছি। এরপর যেহেতু ঢালের মানটা বুঝতে পারি, সেহেতু আমরা বলতে পারবো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ উৎপন্ন করে, ঋণাত্মক দিকের সাথে কেমন কোণ উৎপন্ন করে। এই ব্যাপারগুলো আমরা অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে বলতে পারবো। তো এই টপিকটা তোমরা ক্লিয়ার? শেষবারের মতো বলতেছি, যদি ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ হয় y = mx + c। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আসবো 6 নাম্বার টপিকে। তোমরা এগুলোর অনেক প্রয়োগ দেখতে পারবা তোমাদের সৃজনশীল গুলোতে বা বোর্ডের মানে কোশ্চেন প্যাটার্ন গুলো যেরকম হয়। একটা 4 মার্কের প্রশ্ন তো সরলরেখা সমীকরণ কনসেপ্টের উপর বেস করে থাকবেই 100%। যাদের হায়ার ম্যাথ আছে ভালো করে শুনে রাখো, সরল রেখার কনসেপ্ট ব্যবহার করে তোমাকে 4 মার্কের একটা প্রশ্ন সলভ করতেই হবে, এবং এগুলো থেকে এমসিকিউ তো আসবেই। সো টপিক গুলো ভালো করে তোমরা যেখান থেকেই পারবা শিখে তোমরা একটু সৃজনশীল প্র্যাকটিস করবা। এবার আসো 6 নাম্বার টপিকে, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আচ্ছা দেখো, এই মনে করো তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, মূল বিন্দু মানে মূল বিন্দু কোনটা বলো তো, এই যে এইটা না? তার মানে এমন সরল রেখা যেটা হচ্ছে তোমাকে এই বিন্দু দিয়ে যাইতে হবে। তো আসলে ধরো তো আমি যে এই দিক দিয়ে টান দিলাম, সরল রেখাটা এই দিক দিয়ে গেছে, তো এই সরল রেখার মধ্যে আসলে পার্থক্য কোথায়? এই যে এই সরল রেখাটা ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট অংশে কেটে নিয়েছে, দেখো এই যে এখান থেকে এটা, কিন্তু এই সরল রেখাটা কাটে না। তো এই যে কোণের মান যদি দেওয়া থাকে, কোণের মান ধরো এখানেও দেওয়া আছে, তো এই সরল রেখাটার কোণের মান দেওয়া আছে এবং ওয়াই অক্ষের ছেদক দেওয়া আছে, তাহলে সরল রেখার সমীকরণ কি এটা না? তো এইটারও কোণের মান দেওয়া আছে, তার মানে ঢালের মান দেওয়া আছে, শুধু সিটা শূন্য। তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে শুধু y mx হয়, প্লাস সিও আছে, কিন্তু সি এর মান শূন্য হওয়ার কারণে লিখতে হয় না। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y mx। y mx, এটা এরকমও হতে পারতো। দেখো এটা এই দিক দিয়ে হয়েছে, তার কারণ এমটা ধনাত্মক, এখানে সূক্ষ্মকোণ তৈরি করছে। এরকম হতে পারতো, আমি এই যে এখানে আঁকতেছি দেখো, এটাও কিন্তু মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে এর সমীকরণ কি হবে? যেহেতু দেখো এখানে কি কোণ উৎপন্ন করছে, y mx, যেহেতু x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করছে, এটা স্থূলকোণ তৈরি করছে। আচ্ছা, তাহলে তোমরা এটা ফরম্যাটে মুখস্থ করবা। মাইনাস থাকলে ধরো এরকম দেওয়া থাকলো y -2x, তার মানে বুঝতে হবে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করছে, আর x অক্ষের ঋণাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসবো, 6টা হয়ে গেল। এবার আমরা আসবো 7 নাম্বার টপিকে। আমরা মূলত 8টা কভার করব, আরো একটা আছে এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা, এটা এখানে লাগে না। তো 7 নাম্বার হচ্ছে ঢাল এবং একটি বিন্দু দেওয়া থাকলে, ঢাল
এবং একটি বিন্দু দেওয়া থাকলে, দেখো এগুলো প্রত্যেকটার কিন্তু প্রমাণ আছে, কিন্তু আমাদের এখন প্রমাণ দেখার সময় নাই, আমরা প্রমাণের ভিডিও করব, কিন্তু তোমরা আগে এগুলো শিখে সৃজনশীল প্র্যাকটিস করো আগে, হ্যাঁ? তাহলে ঢাল এবং একটি বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি হবে, ব্যাপারটাতে আসো। মনে করো যে এই রকম দেওয়া আছে, তো এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণ দেয়া আছে, এবং ওই সরলরেখার উপরেই একটা বিন্দু মনে করো তোমার দেওয়া আছে পি, যার স্থানাঙ্ক x1 y1। দেখো সমীকরণ বানানো একটা ব্যাপার, সমীকরণকে সিদ্ধ করা কিন্তু আর একটা ব্যাপার, ঠিক আছে? সমীকরণ যখন বানাবো তখন এক্স ওয়াই অবশ্যই রাখতে হবে, তখন এক্স ওয়াই ছাড়া তো সমীকরণ হবে না। যখন কোনো বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ করব, ওই বিন্দুর স্থানাঙ্কটা এক্স ওয়াই এর উপরে বসাই দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাইতে হয়। তো দেখো আমরা এমন একটা সরলরেখা আমাদের কাছে আছে যার মনে করো ঢাল দেওয়া আছে। এখন প্রশ্ন হলো এখানে কোথায় ঢাল? দেখো এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণের মান দেওয়া আছে মানে ঢাল হয়েছে, আর সমস্যা নাই। এবং ওই সরলরেখাটার উপরেই মনে করো একটা বিন্দু দেওয়া আছে, ওই সরলরেখাটার উপরেই একটা কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে। তাহলে এই সরলরেখার সমীকরণ কেমন হয়? তো এখন একটু দেখো, যদি এইরকম হয় তাহলে ওই সরলরেখার সমীকরণ হয় y মাইনাস y1 ইন্টু m ইন্টু x মাইনাস x1। কি হয়? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে? এবার আর একটাতে আসো, সর্বশেষ যেটা, আমরা এটাই শেষ করে দেবো। দুটি বিন্দু দেওয়া থাকলে, দুটি বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ। আচ্ছা একটু দাঁড়াও, দেখে আসি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা দেখো, তাহলে আমরা সর্বশেষ এই ব্যাপারটা ক্লিয়ার করে আসছি যে ঢাল এবং একটি বিন্দু দেওয়া থেকে সরলরেখার সমীকরণ হয় y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। আশা করি বুঝতে পারছো। এবার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, মনে করো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিয়ে কোনো কথাবার্তা বলে না, তো কোণ নিয়ে যদি কথাবার্তা না বলে তাহলে আমরা একটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নিয়ে তো কাজ করতে পারবো না, তাই তো? তো মনে করো যে আর দুইটা বিন্দু দেওয়া আছে, একটা p x1 y1 আর একটা মনে করো q দেওয়া আছে x2 y2। তাহলে এই সরলরেখার সমীকরণ কিভাবে হবে? তবে এখানে একটু কাজ করা যায়, কিন্তু তুমি চাইলে এটাকে টেনে টুনে এই ফরম্যাটটাতে নিয়ে আসতে পারবা, এই ফরম্যাটটাতে নিয়ে আসতে পারবা। কেন? যে কোনো একটা বিন্দু নিলা, এবং যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে, তুমি ওই দুইটা বিন্দুর ইনফরমেশন কাজে লাগায় ঢাল বের করতে পারবা না, দুইটা বিন্দুর ইনফরমেশন কাজে লাগায় ঢাল বের করতে পারবা না। তখন দুটি বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার আমরা সূত্র জানি না, দেখো তো মনে পড়ে কিনা। এই যে tan থিটা কি বলে জানি, m is equal to y2 minus y1 divided x2 minus x1। এই ইনফরমেশন অ্যাপ্লাই করে আমরা এই দুইটা বিন্দু থেকে ঢালটাকে বের করে নিতে পারবো। এরপর ওই দুইটার যে কোনো একটা বিন্দু চিন্তা করেই আমরা এই সমীকরণ বের করতে পারবো। তো আপাতত আমরা ওইটাতে না যাই, ডাইরেক্ট দুইটা বিন্দু দিয়ে আমরা সরলরেখার সমীকরণ দাঁড় করাইতে পারবো। সেটা কি রকম হবে দেখো। তো মনে করো কোনো একটা সরলরেখার দুইটা বিন্দু দেওয়া আছে সরলরেখাটার উপরে, আমরা ঢাল বের করব না, আমরা ওই দুইটা বিন্দু ব্যবহার করে যদি ওই সরলরেখার সমীকরণ বের করতে চাই তাহলে সমীকরণটা হয় এরকম। অনেকভাবে এটাকে এই ফরম্যাটে লেখা যায়, তোমরা যেটা ভালো বুঝবা সেটাই তোমাদের জন্য, যেটা তোমাদের জন্য ভালো হবে সেটাই অ্যাপ্লাই করবা। ভুল যেটাতে কম হবে, তোমার জন্য যেটা কমফোর্টেবল হবে সেটা। x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2। ভালো করে আরেকবার দেখে নাও, এই যে এটা দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হচ্ছে এই যে এটা। তো দেখো আমরা এখানে 8 ধরনের সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করছি। 8 ধরন বলতে 8 রকম ইনফরমেশন দেওয়া থাকতে পারে আমাদেরকে, ওই ইনফরমেশন গুলো কাজে লাগাই আমরা কিভাবে আসলে সরলরেখার সমীকরণ তৈরি করতে পারি এটা। তো আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সরলরেখা সম্পর্কে আইডিয়া অন্তত একটু দাঁড় হয়েছে। এই সরলরেখাগুলো ব্যবহার করে কিভাবে প্রশ্ন বা ম্যাথ গুলো সলভ করতে হয় আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে
মানে এই সমীকরণগুলোর প্রয়োগ দেখব। এই প্রয়োগগুলো ভালো করে বোঝার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই সমীকরণগুলো সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে। তো তোমরা ভিডিওটা যদি একবারে না দেখো, মানে একবার দেখে যদি না বুঝো, একটু কাটাকাটি করে দেখবা, একটু আগায় নিয়ে দেখবা, দুই একবার দেখলেই আশা করা যায় বুঝতে পারবা। এরপরেও টোটাল ব্যাপারটা মানে বুঝতে পারবা না যতক্ষণ না এগুলো প্রয়োগ করতে পারবো। দুই এক জায়গায় দুই চারটা অঙ্ক না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমরা অঙ্কতে আসবো, তার আগে তোমরা এটা ভালো করে দেখে সরল রেখার সমীকরণগুলো সম্পর্কে তোমরা ভালো আইডিয়া নিয়ে রাখবা। আশা করি তোমরা ভালো করে এটা বুঝতে পারছো। এবং এই ভিডিওগুলো আসলে কার জন্য, বিশেষ করে আগেই বলা আছে, বিশেষ করে 25 ব্যাচ যাদের আর 2 মাস সময় আছে, হ্যাঁ, তোমাদের 2 মাস, তারা তো দেখবাই। এছাড়া নবম, দশম সবাই দেখতে পারো। আমরা আলোচনাগুলো ওভাবেই করার চেষ্টা করি যেন সবাই কিছু না কিছু বুঝতে পারে। আর এই ভিডিওগুলো তৈরি করার কারণ হচ্ছে, এবং বারবার ভিডিওগুলোতে বলা হয় কেন যে 25 ব্যাচ 25 ব্যাচ, দেখো অফলাইনে যতগুলো ব্যাচ আছে বা কোচিং এর ক্লাসগুলোতে যখন প্রস্তুতির ক্লাস করানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এদের বেসিকই নাই। মানে এরা, ধরো যে অধ্যায় আলোচনা করতেছে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে এদের কোনো বেসিক ধারণাটাই নাই, অথচ ওদের 2-1 মাস পর পরীক্ষা। তো এই কারণে যেন ভিডিওগুলো দেখে এরা হচ্ছে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে, এই কারণে আসলে ভিডিওগুলো বানানো। তো তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবা। ধন্যবাদ সবাইকে।